যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা সন্ত্রাসী, গণহত্যার সাথে জড়িত কিংবা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ধরনের সুযোগ সন্ধানীদের না নিতে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। দেশে দুর্নীতি এবং ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব তার নিজস্ব অর্থায়নে পৌর শহরের অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। শুরু হয়েছে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন 2 জোড়া আন্তনগর ট্রেনের চলাচল। এর মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা, খুলনা, বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো। নতুন ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা খুলনা ও রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে। রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কমলাপুর রেল স্টেশনে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সড়ক পথের পাশাপাশি রেলযোগেও যাওয়া আসার নতুন দিগন্তের উন্মোচন। মাত্র 4.25 ঘন্টায় পদ্মা সেতু হয়ে 172 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে খুলনা ঢাকা যাওয়া আসার সহজ মাধ্যম এখন জাহানাবাদ এক্সপ্রেস। মঙ্গলবার সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে 9:45টায় কমলাপুর পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস, যার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। খুলনা থেকে এত সহজে ভোগান্তিবিহীন যাত্রায় খুশি যাত্রীরা। এই সাইডের লোক ট্রেন চিনছে যে কিভাবে ট্রেনে ঢাকায় আসা যায়। অনেকদিন থেকে আমাদের ইচ্ছা আমরা ট্রেনে আসবো, প্রথম ট্রেনে উঠবো, সেই আশা আমাদের পূরণ হয়েছে। আমার হাজবেন্ডের গাড়ি আছে, ও নিয়ে আসতে চাইছে, না আজকে প্রথম দিন আমি ট্রেনেই আসবো। অনেক সময় লাগতো ট্রেনে যেতে, তখন তো একটু কষ্ট হতো। এখন খুব ভালো লাগতেছে যে 2.5 ঘন্টায় আমরা যশোরে যেতে পারতেছি। একই ট্রেন রূপসী বাংলা নামে কমলাপুর রেল স্টেশন থেকে রওনা হয় বেনাপোলের উদ্দেশ্যে। নতুন এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান। রেল খাতে সাশ্রয়ী ব্যয় নিয়ে ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, তা না হলে রেলের যা প্রত্যাশা তা পূরণ হবে না। অপরিকল্পিত ব্যয় রেলের সব সমস্যার মূল বলেও জানান রেল উপদেষ্টা। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে সব সময় সহযোগিতা অব্যাহত রাখবে চীন। China is committed to continue its utmost support for Bangladesh development and deepening cooperation in infrastructure projects, including railways. We are ready to actively consider all project proposals officially submitted by the Bangladesh government. কম সময়ে দূরের পথে স্বস্তির যাত্রায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। রূপসী বাংলা এক্সপ্রেস ভাঙ্গা, নড়াইল, যশোর স্টেশন হয়ে বেনাপোল যাওয়া আসা করবে। পদ্মা সেতুর উপর দিয়ে যে 3 ঘন্টায় ঢাকা থেকে খুলনা যাওয়াটা, এটা একটা অবিস্মরণীয় একটা ঘটনা। কোনো ছুটি পেলে বা কোনো বন্ধ পেলে দেখা যাচ্ছে আমরা কোনো রিলেটিভের বাসায় আমাদের যাওয়া লাগছে না ঢাকার মধ্যে, আমরা ওই 2 ঘন্টার মধ্যে বাড়িতেই চলে যেতে পারছি। ঢাকা থেকে যশোর অলমোস্ট 3 ঘন্টায় যাওয়া যাবে, এটা একটা স্বপ্নের ব্যাপার আর কি। ট্রেন দুটি সাপ্তাহিক বন্ধের দিন সোমবার এবং আসন সংখ্যা 768টি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পতিত আওয়ামী লীগের দোসররা সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থী মুরব্বীরা। আজ রাজধানীর কাকরাইল মসজিদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ করেন। সম্প্রতি টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা এবং নিহতের ঘটনার সাথে জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার সহ সরকারের প্রতি 3 দফা দাবি তুলে ধরেন জুবায়েরপন্থীরা। একই সাথে আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইল মসজিদ এবং এর আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেন তারা।
সমবায় ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল। সেসব বিভাগ এবং জেলার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, এই সরকার যে সমস্ত সেক্টরে সংস্কার কাজে হাত দিয়েছে তা সকলের সহযোগিতা কামনা করেন। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ এবং মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না, তাদের মূল্যায়ন করা হবে। সরকারি সকল দপ্তর, সকল সংস্থায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে সব কিছুকে আবার পুনর্গঠন করতে হবে। সংস্কারের যেই এজেন্ডা সরকার নিয়েছে তাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, মতামত এবং সমর্থন প্রত্যাশা করি। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সুযোগ সন্ধানীদের দলে সুযোগ না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ রয়েছে। ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শীত বস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। একই দিন 17 বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। নাজিবুর রহমানের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা সন্ত্রাসী গণহত্যার সাথে জড়িত কিংবা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। একই সাথে ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফও 7 বছর পর কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়েই ছুটে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান পিন্টু। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে ব্যবহার করে অপকর্ম করলেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো স্থান নেই। তাদেরকে আমরা শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। যে বিএনপির নাম ব্যবহার করে কিছু অপকর্ম করা হয়েছে, আপনারা আজকে বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। গুম খুনের জবাব না দিয়ে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে না আওয়ামী লীগ, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ স্বাধীনতার পর থেকে যেসব খুন, গুম, শাপলা চত্বরের পরিকল্পিত হত্যা বিচারের পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া হবে। দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ। চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় 6 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শহরের স্বর্ণখোলা রোডে মর্গ থেকে এক এক করে মরদেহ নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনদের। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট।
ময়নাতদন্ত শেষে ৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। নিহতদের মধ্যে 2 জনের বাড়ি ফরিদপুর, 2 জনের নড়াইল এবং 2 জনের মাগুরায়। রানা নামের একজনের স্বজন না আসায় তার মরদেহ হস্তান্তর করা হয়নি। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। নিহতদের গ্রামের বাড়িতেও চলছে শোকের মাতম। এরকম ঘটনা শুনিনি বা দেখিও নেই যে এতগুলো লোক একসঙ্গে ডাকাতি করবে, তারা মাল জিনিস নেবে। এখানে কারোর একটা মোবাইলও নেই। এটা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অনেকেই বলতেছে যে এটা ডাকাতির একটা নমুনা, কিন্তু আমরা সেই ধরনের কোনো নমুনা পাচ্ছি না। প্রশাসনের কাছে দাবি করি যাতে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার যাতে করা যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের কাছে 20,000 টাকার চেক ও নৌ পুলিশের পক্ষ থেকে নগদ 10,000 টাকা প্রদান করা হয়। দ্রুত মামলা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। এটা পূর্ব পরিকল্পিত এবং এটি একটি হত্যাকাণ্ড এবং বিভৎস হত্যাকাণ্ড। যারা ভিকটিম আছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনই বাদী হতে চাচ্ছেন। তাদের যে কোনো একজনের সাথে কথা বলে আমরা ভিকটিমদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে একজনকে বাদী করব। তদন্তকারী সংস্থাগুলো আলাদা তদন্ত করবে, কিন্তু এছাড়াও আমরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আমাদের নৌ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং কোস্টগার্ডের স্টেশন কমান্ডারকে দিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেইটা 10 দিনের মধ্যে তারা এই তদন্ত প্রতিবেদন আমাদেরকে দিবে যে এই ঘটনাটা কেন ঘটেছিল আর কি। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ করেছে নৌযান পরিবহন শ্রমিকরা। 3 দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজ এমভি আল বাখেরা থেকে 5 জনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 2 জনের, আর 1 জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে চোরতন্ত্র কায়েম করার মাধ্যমে দুর্নীতি করে প্রচুর অর্থ বিদেশে পাচার করেছেন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, তাকে এসব কাজের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ সুবিধা প্রদান, দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, গণভবনে জাদুঘর প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা হয়। একই সাথে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয় এই বৈঠকে। নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। আমি এটা একটু নিশ্চিত, এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লজ ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান প্রেস সচিব। একই সাথে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ, মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট করছি। গণমাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধরনের খবর উঠে আসছে তা তথ্য সমৃদ্ধ নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির উত্তরের অপেক্ষায় আছে বাংলাদেশ বলে জানিয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম একথা বলেন। প্রত্যর্পণ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির উত্তরের জন্য দিল্লিকে তাগিদ দেওয়া হবে। অন্যদিকে জুলাই আগস্ট সহিংসতার তদন্তে জাতিসংঘকে ঠিক সময় তথ্য না দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন সেক্টর থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছিল। জানান, প্রবাসীদের সেবা এবং কূটনৈতিক সক্ষমতা বাড়াতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের মিশনের যৌক্তিকতা অন্যরকম। আবার নিউজিল্যান্ডের কথা যেখানে আমরা বলেছি 10,000 বাংলাদেশি এইখানে আছে, কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এটা যতটুক সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। বিগত সরকারের আমলে জনপ্রশাসনকে দলীয়করণ করার ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। আবারও যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে, সেজন্য জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তাই জনপ্রশাসনকে জনকল্যাণমুখী করার পাশাপাশি কার্যকর জনপ্রশাসন তৈরিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জনপ্রশাসন নিয়ে আলোচনায় CGS-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের জনগণের কোনো অধিকার ছিল না। এখন আমরা এই বিতর্কে জড়িয়ে পড়েছি যে আমরা সংস্কার করব না নির্বাচন করব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জনগণের স্বার্থে জনপ্রশাসনের কার্যক্রম নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন। সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল তার সুফল আমাদের ঘরে উঠেনি, বরং ছিনতাই হয়ে গিয়েছে। গত সরকার তাদের নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করেছিলেন, হ্যাঁ দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয়নি। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো রকম দলীয়করণ হবে না। দুর্নীতি, দুর্বেতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি ইত্যাদির অবসান ঘটবে সব কিছু। তখন যদি ওই সংস্কারগুলো করা হতো তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না। মানবাধিকার ও সেবার নিশ্চয়তার ভিত্তিতে জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, কার্যকর জনপ্রশাসন তৈরিতে বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের গুরুত্ব দেওয়া হয়নি। সার্বিক সিস্টেমিক প্রপার্টি হচ্ছে একটা এই যে ব্রোকার সিস্টেম ভিত্তিক একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে। এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা সঠিক পর্যায়ে শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু জনপ্রশাসন সংস্কারের অনেক কাজ কমে আসে। গত 15 বছরে ন্যাশনাল পলিটিশিয়ানস এবং ব্যুরোক্রেসি দুজনে মিলে স্থানীয় সরকারকে একটা ছোটোখাটো চাকর পর্যায়ে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা, আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। এমন সিদ্ধান্ত নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এ ব্যাপারে পৃথক 2টি আদেশ জারি করেছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন অনুযায়ী 2024-25 কর বর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী 31 ডিসেম্বর। সময় বাড়ানোর ফলে অনলাইন এবং অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সব করদাতা জরিমানা ছাড়া 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে ICC। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের পর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। করাচিতে 19 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের দল। সেমিফাইনালে উঠতে হলে অন্তত 2টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। তাহলে 5 মার্চ লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে শান্ত তাসকিনদের। আগের দিন প্রথম সেমিফাইনাল হবে দুবাইতে। ভারত ফাইনাল কোয়ালিফাই
করতে পারলে শিরোপার লড়াইটা হবে সেখানে, আর তা না হলে 9 মার্চের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।